আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মাইনুল ইসলাম রুদ্র তোমাদের বরাবরের মতো তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস নিয়ে হাজির হয়েছে। তোমাদের আজকের ক্লাস হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের লেকচার 4। আর এখানেও আমরা ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজ থেকে কোশ্চেন 1 আর 2 কিছু সলভ করবো যেগুলো বাকি ছিল, অ্যান্ড আনসিন প্যাসেজের কোশ্চেন নাম্বার 5 আর হচ্ছে 6 কয়েকটা সলভ করব। সো এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমাদের অনেক উপকার হবে আশা করি। সো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার অনুরোধ রইল। অ্যান্ড শুরু করছি। ইন আ স্পিচ অ্যাট দ্য 90th সায়েন্স কংগ্রেস, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. অর্থাৎ একটা বক্তৃতায় 90-এর দশকের একটা বক্তৃতায় সায়েন্স কংগ্রেস, একটা বিজ্ঞান সম্মেলনের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিজ্ঞানী এবং প্রাক্তন ভারতীয় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম তিনি বলেছিলেন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ম্যানকাইন্ডস ফিউচার, মানুষের ভবিষ্যতের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলেছিলেন, যেটা হলো মানুষের ভবিষ্যতের যে এনার্জি ক্রাইসিস বা মানুষের যে কি বলে শক্তির চাহিদার যে ক্রাইসিস তৈরি হবে, সংকট তৈরি হবে, সেটা নিয়ে তিনি বলেছিলেন। হি পয়েন্টেড আউট দ্যাট তিনি বলেছিলেন যে the era of wood and biomass has almost come to an end. তার মানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এরা মানে হচ্ছে যুগ, তার মানে কাঠ এবং বায়োমাস মানে হচ্ছে জীব জৈব জ্বালানির ব্যবহার অলমোস্ট প্রায় কাম টু এন এন্ড, মানে প্রায় শেষ হয়ে এসেছে। দ্য ইজ অফ অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস would soon be over within the next few decades. তার মানে হচ্ছে তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে যুগ would soon be over, তার মানে হচ্ছে অতিক্রম হয়ে যাবে within next few decades, মানে আগামী কয়েক দশকের মধ্যে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon dioxide in atmosphere. তার মানে দেখো তিনি কতটা সচেতন ছিলেন যে ওই সময় তিনি বলে দিয়েছেন যে যে বিশাল পরিমাণ কয়লা পৃথিবীতে জ্বালানো হয়, এটা বিশ্বজুড়ে এত বেশি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গমন করে যেটা সারা বিশ্ব জুড়ে একটা ইকোলজিক্যাল ডিজাস্টার বা একটা বাস্তুতান্ত্রিক একটা ধ্বংস পৃথিবীর জন্য ডেকে নিয়ে আসবে। সো ইউক্রেইনস সাবেক সোভিয়েত ইউনিয়ন, তো চেরনোবিল ডিজাস্টার ইন 1986 হ্যাজ exposed that nuclear energy can be potentially dangerous too. অর্থাৎ চেরনোবিলে 1986 সালে, বর্তমান যে ইউক্রেন তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন ছিল 1986 সালে, এটা 1990 এর পরে বিভাজিত হয়ে ইউক্রেনের জন্ম হয়েছে। সেখানে চেরনোবিল নামক যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল, এটা কিন্তু যার কারণে পারমাণবিক যে বিদ্যুৎ শক্তির উৎপাদন, এটা সম্ভবত ডেঞ্জারাস বা বিপজ্জনক। সো অ্যাকর্ডিং টু কালাম, তো আবুল কালাম আজাদের কথা মতো, the only solution that mankind can look to is the massive use of solar energy in future. অর্থাৎ ভবিষ্যতের জন্য মানুষের তাকানো উচিত সব থেকে বিশাল হারে ব্যবহার করা সোলার এনার্জি বা সৌরশক্তির দিকে, কারণ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস। অন্যান্য যত নবায়নযোগ্য জ্বালানি আছে তার সবকিছুর চেয়ে এইটার অনেক বেশি অ্যাডভান্টেজেস বা সুবিধা রয়েছে। তো এরপর রয়েছে, নাও ওয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি। অর্থাৎ এই যে এনার্জি ইস্যু বা শক্তি উৎপাদনের যে ইস্যু, এটাতে তিনি কেন এত বেশি গুরুত্ব দিয়েছেন। দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন আ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসের যে পরিবর্তন, এখানে বড় একটা ভূমিকা পালন করেছে মানুষের যেই শক্তির উৎস, এই ব্যাপারটা। যেমন হচ্ছে দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম consumption has increased from annually 3 billion barrels in 1930 to annually 50 billion barrels today. অর্থাৎ 1930 সালে যে বার্ষিক পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার ছিল একসময় 3 বিলিয়ন ব্যারেল, যেটা বাৎসরিকভাবে সেটা এখন বৃদ্ধি পেয়ে এখন হয়ে গিয়েছে
আচ্ছা, বর্তমানে আজকের এই দিনে $50 বিলিয়ন, এখনো পর্যন্ত কি এটা বৃদ্ধি পেতেই আছে। অ্যান্ড ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, 15 মানে নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি মানে 15 সেঞ্চুরি মানে তোমার যেটাকে আমরা বলতে পারি হচ্ছে 25 বছর, আগামী 25 বছর পরে দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, অর্থাৎ এই পৃথিবীর মানুষের সংখ্যা হবে 8 বিলিয়ন, অ্যান্ড হুইচ ইজ 30% হায়ার দ্যান টুডে, যেটা বর্তমানের থেকে আরো 30 ভাগ বেশি। এই যে এত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ অ্যাবাউট 2 times ফাস্টার দ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, অর্থাৎ যারা বর্তমানে শিল্পোন্নত দেশ রয়েছে তাদের থেকে যারা উন্নয়নশীল দেশ রয়েছে তাদের অর্থনীতি দ্বিগুণ মাত্রায় বেশি বৃদ্ধি পাবে। অ্যান্ড গ্লোবাল ইকোনমিক গ্রোথ, এবং বৈশ্বিক যে অর্থনৈতিক উন্নয়ন ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর বা তোমার যে গ্লোবাল ইকোনমিক গ্রোথ রয়েছে বা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে, এটা কিন্তু প্রতি বছর প্রায় 3%-এর মতো বৃদ্ধি পাবে। কনসিকুয়েন্টলি দ্য গ্লোবাল ডিমান্ড ফর এনার্জি উইল গ্রো at about 1.7% per year on an average, অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় 1.7% করে মানুষের এনার্জি ডিমান্ড, মানুষের যে শক্তির চাহিদা, এটা বেড়ে যাবে। and it indicates a 50% rise of energy consumption by 2030. that means 2030 সাল নাগাদ এই যে মানুষের এনার্জি কনজাম্পশন বা শক্তির যে ব্যবহার, এটা প্রায় 50% বৃদ্ধি পাবে। এবং if the world's daily petroleum consumption is 220 মিলিয়ন ব্যারেলস নাও, অর্থাৎ বর্তমানে যদি মানুষের এই পেট্রোলিয়াম জ্বালানোর যে ব্যবহার, পেট্রোলিয়াম যে ব্যবহার, এটা 220 মিলিয়ন ব্যারেল যদি দৈনিক হয়ে থাকে, ইট উইল রাইজ 335 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম, অর্থাৎ 2030 সালে এটা প্রায় 335 মিলিয়ন ব্যারেল হয়ে যাবে। অ্যান্ড দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড, অর্থাৎ বর্তমান যে হাইড্রোকার্বন রিসোর্সেস রয়েছে বা জৈব জ্বালানির বা জীবাশ্ম জ্বালানির যে উৎস রয়েছে, এটা খুবই লিমিটেড বা সীমাবদ্ধ। অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, এটা ভবিষ্যতের যে এনার্জির যে চাহিদা, এটা পূরণের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এনার্জি কিন্তু পৃথিবীর মধ্যে রিজার্ভ নাই। অ্যান্ড হেন্স, এবং তাই লিডিং ইন্ডাস্ট্রিয়াল countries have taken initiatives to tap alternative energy sources mainly known as green or renewable energy sources. That means যারা শিল্পোন্নত দেশ রয়েছে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা নবায়নযোগ্য জ্বালানি বা গ্রিন এনার্জির একটা সোর্স তারা বের করবে। এই ধরনের পদক্ষেপ তারা নিয়েছে। and sources mainly known as green renewable energy, এটা বেশি পরিচিত হচ্ছে তোমার সবুজ জ্বালানি বা পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে। the bottom line of Kalam's speech indicates that concern of mankind in the 21st century, অর্থাৎ এই যে টোটাল উনি যে স্পিচটা দিয়েছেন, স্পিচের মধ্যে শেষ বাক্যটার মাধ্যমে তিনি 21 শতকে মানুষের যে এনার্জি ক্রাইসিস নিয়ে যে চ্যালেঞ্জটা দেখা দিবে, এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তিনি বলেছেন। আচ্ছা, মিস্টার এপিজে আব্দুল কালাম ইজ কনসার্নড অ্যাবাউট, তিনি ড্যাশ ক্রাইসিস, তিনি এনার্জি ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, অন্য কোনো ক্রাইসিস না। সো ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ক্যাটাস্ট্রফি হইতে পারে কিনা, ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স তো না, তাহলে কি করবে? আমরা দেখি যে কোল রিজার্ভস, যদি কয়লা অনেক বেশি পোড়ানো হয় তাহলে এটা কি করবে? কয়লা পোড়ানো হলে এটা বিপর্যয় ডেকে আনবে, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, ব্যালেন্স মানে ভারসাম্য ডেকে আনবে না, ভারসাম্য তো ডাকতে পারবে না, ওয়েলবিং ভালো ডেকে আনবে, ব্লেসিং আশীর্বাদ ডেকে আনবে, কখনোই না, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয় ডেকে আনবে। আচ্ছা, কল বার্নিং ড্যাশ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ডিসচার্জেস, অ্যাবজর্ব মানে শোষণ করে হবে না, কল বার্নিং রিসিভস গ্রহণও করে না, টেক্স গ্রহণও করে না, তাহলে ডিসচার্জ মানে হচ্ছে ত্যাগ করে। তার মানে যখন আমরা কয়লা অনেক বেশি পোড়াই তখন সেখান থেকে কি হয়? অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। ওকে, তারপরে দেখো দা প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি ইজ বাউন্ডলেস মানে সীমাহীন, কখনোই না, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত না, পর্যাপ্তও না, অ্যাম্পল মানে প্রচুর, প্রচুরও না, ফাইনাইট মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বা সীমাবদ্ধতা রয়েছে আমাদের পরিমাণের মধ্যে। লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ড্যাশ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, অল্টারনেটিভ বা ব্যতিক্রম যেসব বা তোমার ভিন্ন ধর্মী যেসব এনার্জি সোর্সেস আছে সেগুলোর জন্য তারা কি করেছে? ইনিশিয়েটিভস টু টেক মানে হচ্ছে দে হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু টেক অল্টারনেটিভ না, টু ক্যারি আউট মানে বের করতে না, ক্যারি অন নাকি লিভ, ত্যাগ করতে না, ক্যারি অন চালিয়ে যেতে না, কারণ ইতিমধ্যে আমাদের মধ্যে অল্টারনেটিভ কিন্তু নেই, তাহলে ক্যারি আউট মানে বের করতে, হ্যাঁ,
টেকও হবে না। তো চেরনোবিল ডিজাস্টার অকার্ড ইন, চেরনোবিল ডিজাস্টার হয়েছিল কত সালে? 1986 সালে মেবি। এখানে ফার্স্টেই বলা হয়েছিল যে চেরনোবিলের ঘটনাটা, আচ্ছা ইউক্রেন, এই যে 1986 সালে, হ্যাঁ চেরনোবিল 1986 সালে এই ডিজাস্টারটা হয়েছিল, তাহলে এটা হবে হচ্ছে 1986 সালে। ওকে, তারপর হচ্ছে দ্য ওয়ার্ল্ড লিমিটেড মিনস, লিমিটেড মিনস কি? লিমিটেড মানে হচ্ছে সীমাবদ্ধ, ইনফিনিটি মানে হচ্ছে সীমাহীন, লিমিটলেস মানে সীমাহীন, কনফাইন্ড ইমেন্স মানে হচ্ছে প্রচুর বিশাল, তাহলে কি হবে এখানে? এখানে হচ্ছে কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ। সো দ্য ওয়ার্ড অ্যাকনলেজড, অ্যাকনলেজড মানে স্বীকৃত, পপুলার হইতে পারে স্বীকৃত, ওয়াইডলি মানে বিশালভাবে রিকগনাইজড স্বীকৃত, অ্যান্ড নলেজ, আচ্ছা নলেজেবল এটা হবে না, ওয়াইজও হবে না, অ্যাকনলেজড একজন কোনো কিছু হিসেবে পপুলার হইতে পারে, ওয়াইডলি রিকগনাইজড মানে বিশাল হারে তাকে, এটা ওয়াইডলি রিকগনাইজড হবে যাকে অধিক হারে যেটা হিসেবে পরিচিত। অ্যান্ড দ্য ওয়ার্ড কনজামশন রেফার্স টু, কনজামশন মানে হচ্ছে গ্রহণ, কনক্লুশন হবে না, কম্পিটিশন হবে না, ইউজ হবে না, ফিনিশ হবে না, তাহলে ফিনিশ, ইউজ অথবা ফিনিশ। আচ্ছা মানুষ কি করে? তোমার এনার্জি কনজামশন করে, এনার্জি ব্যবহার করে, হ্যাঁ, তাহলে শেষ করে না কিন্তু, হ্যাঁ। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি, হিয়ার রিজার্ভ ইজ, প্রেজেন্ট রিজার্ভ অফ, দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ, তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শেখা দিই, সেটা হচ্ছে আর্টিকেল আর প্রিপোজিশনের মধ্যে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরেরটা থাকে হলো নাউন, তাহলে এই শব্দটা নিশ্চিত কি হবে ভাইয়া? এটা হবে হচ্ছে একটা নাউন। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ কোশ্চেন গুলো। এখন আমরা কয়েকটা শর্ট কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। হু ইজ মিস্টার এপিজে আব্দুল কালাম? মিস্টার এপিজে আব্দুল কালাম কে ছিলেন? মিস্টার এপিজে আব্দুল কালাম ইজ, যেহেতু প্রেজেন্ট আছে তোমাকে প্রেজেন্ট দিয়ে করতে হবে, ইজ আ সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট, হোয়াট ডাজ হি, সে কি বিষয়ে ভাবে? সে, তুমি লিখতে পারো যে হি থিঙ্কস অ্যাবাউট, হি থিঙ্কস অ্যাবাউট দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস। তাহলে এনার্জি ক্রাইসিস লেখার পরে এনার্জি ক্রাইসিসের মধ্যে আর দু একটা কথা তুমি লিখতে পারো কি কি এনার্জি ক্রাইসিস হইতে পারে। এন্ড হোয়াট ইজ দ্য সলিউশন ফিউচার এনার্জি ক্রাইসিস, ওয়াই শুড উই ইউটিলাইজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। আচ্ছা, আচ্ছা এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস, তাহলে তুমি বলতে পারো দ্য সলিউশন অফ future energy crisis is using renewable or green energy instead of non-renewable এনার্জি। তো ইনস্টিড অফ বলতে আমি কি বুঝাইছি জানো? ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, তার মানে নন রিনিউয়েবল এনার্জি পরিবর্তে আমাদেরকে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে। সো ওয়াই শুড উই ইউটিলাইজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, সো আমাদেরকে কেন আসলে অল্টারনেটিভ এনার্জি সোর্সেস ইউটিলাইজ করতে হবে? কারণ হচ্ছে আমরা যদি অল্টারনেটিভ বের করতে না পারি তাহলে আমাদের পৃথিবীতে যত পেট্রোলিয়াম আছে যেগুলো একসময় শেষ হয়ে যাবে, আমাদের এনার্জি ক্রাইসিস দেখা দেবে, পৃথিবীতে এত সংখ্যক মানুষ বাড়ছে দিন দিন যে এত মানুষের জ্বালানির চাহিদা মেটাতে পারবে না বর্তমানে পৃথিবীতে যত রিজার্ভ আছে এনার্জির, সো পেট্রোলিয়াম গ্যাসের, যার কারণে আমাদেরকে নতুন উৎস খুঁজতে হবে। তো এই কথাটা লিখে দিলে হয়ে যাবে। এন্ড হোয়াট ডাজ কোল এমিট, কোল কি এমিট করে? কোল এমিটস, হোয়াট ডাজ এর জায়গায় তুমি জাস্ট এমিটস লাগাই দিবা, তাহলে কোল এমিটস কার্বন ডাইঅক্সাইড, অথবা কার্বন ডাইঅক্সাইড না বলে তুমি বলতে পারো হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ। এন্ড ক্যান সোলার এনার্জি বি কল্ড গ্রিন এনার্জি? হ্যাঁ অবভিয়াসলি, তুমি বলতে পারো ইয়েস অবভিয়াসলি ক্যান, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি ইয়েস অবভিয়াসলি, এইটুকু লিখবে শুধু অবভিয়াসলি, তারপর তুমি বিকজ লেখো, হ্যাঁ বিকজ, কারণ, কারণ কি? কারণ এরপর তুমি বলে দাও যে সোলার এনার্জি ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি and it environment friendly energy source and it can be replaced by non-renewable energy because it never emits carbon dioxide or any other harmful gases to the environment or to the atmosphere. So solar
energy is one kind of green energy, এইভাবে তুমি লিখে দিতে পারো। So what are the scientists afraid of? সায়েন্টিস্টরা কি নিয়ে ভীত? ভবিষ্যতে জ্বালানি সংকট নিয়ে তারা আসলে চিন্তিত, অথবা তুমি বলতে পারো যে তার যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে নির্গত হচ্ছে, তার পৃথিবীতে খুব নিকট ভবিষ্যতে ইকোলজিক্যাল ইমব্যালেন্স বা ইকোলজিক্যাল ডিজাস্টার নিয়ে আসবে, এটা নিয়ে তারা অনেক চিন্তিত। অ্যান্ড হোয়াট মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার? আচ্ছা, ইকোলজিক্যাল ডিজাস্টার পৃথিবীকে কি করবে? দেখো, এক কথায় হচ্ছে আমরা যদি বলি যে আমাদেরকে ইভাপোরেট করবে, তার মানে ইভাপোরেট মানে হচ্ছে কি করবে? বিলুপ্ত করে ফেলবে। এই জীব জগৎকে ইভাপোরেট করে ফেলবে বা বিলুপ্ত করে ফেলবে। এই কথাটা লিখে দু এক লাইন লিখে দিলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। এন্ড হোয়াট উইল বি দ্য রাইজ অফ এনার্জি কনজাম্পশন ইন 2030? তার মানে হচ্ছে এই 2030-তে সে কত হবে? এটা তোমরা একটু আগেই দেখেছো যে 2030 সাল নাগাদ সেটা কোন পর্যায়ে এসে দাঁড়াবে, ঠিক এইখানে দেওয়া আছে। প্রায় 50 বিলিয়ন ব্যারেল হবে প্রতিদিন প্রতি বছরে। আচ্ছা, প্রতি বছরে যেখানে হচ্ছে আগে 3 বিলিয়ন হইতো, সেখানে এখন 50 বিলিয়ন করে ব্যারেল উৎপাদিত তেলের ব্যবহার হবে বা জ্বালানি তেলের ব্যবহার হবে। তার হোয়াট উইল বি দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি? নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি পৃথিবীর জনসংখ্যা কত হবে? 8 বিলিয়ন হবে। আমরা দেখে এসেছিলাম যে 8 বিলিয়ন হবে। হ্যাঁ, পৃথিবীর জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন হয়ে যাবে। হুম, এই যে 8 বিলিয়ন এখানে আছে। সো এরপরে হচ্ছে দ্য এরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু এন্ড, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? এটার মানে আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, তোমরা সাজায় সুন্দর করে লিখে ফেলতে পারবা, কারণ বিগত ক্লাসগুলোতেও কিন্তু আমি অ্যান্সার কোশ্চেনে কিভাবে অ্যান্সার করতে হয় তা দেখিয়েছি। সো দ্য এরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, হোয়াট ডাজ ইট মিন? এটা লেখার পরে ফুল স্টপ দিয়ে বলবা ইট মিনস, এর অর্থ হলো যে দ্য রিজার্ভ অফ উড অ্যান্ড বায়োমাস ইজ ফাইনাইট, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার নির্দিষ্ট, অ্যান্ড ইট উইল বিকাম ফিনিশড ভেরি সুন, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইনভেন্ট রিনিউয়েবল এনার্জিস। আর আমরা বলতে পারি যে রিনিউয়েবল এনার্জিস আমাদেরকে উৎপাদন করতে হবে। অ্যান্ড এটাই আসলে বোঝানো হয়েছে ওভারঅল, যে এমন একটা যুগ আসতে যাচ্ছে যখন এগুলো শেষ হয়ে যাবে, যার ফলে আমাদেরকে অন্যদিকে ঝুঁকতে হবে। ওকে, এরপরে দেখো এখানে আছে হচ্ছে read the passage, then answer the questions below 3 and 4. তো ফিশ পপুলেশন বা মাছের সংখ্যা ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। তার মানে হচ্ছে ভাইয়া, এই যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে মাছের সংখ্যা কিন্তু খুব বিপজ্জনক হারে কমছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা এই যে জলবায়ুর পরিবর্তন, এটা নদীর পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। লেকস এন্ড সিজ, তার মানে হচ্ছে যেসব লেক আছে, যেসব সমুদ্র আছে, সেসব জায়গার তাপমাত্রা, পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দিস মিনস দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন। যখন পানির তাপমাত্রা বেড়ে যায়, তখন পানিতে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এগুলো মারা যায়, এবং সেখানে অক্সিজেনের সংকটও দেখা যায়, যার ফলে খাবার কিন্তু মাছের জন্য খুব কম হয়ে যায়, অ্যাভেলেবল ফর ফিশ। ওকে, তারপর হচ্ছে it also means the fish may not grow fully and may have fewer অফ স্প্রিংস। দ্যাট মিনস হচ্ছে তাদের শান্তিতে থাকার মতো জায়গা নাই, এবং তারা ঠিকঠাক কিন্তু বেড়েও উঠতে পারবে না। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট ইফ টেম্পারেচার রাইজ ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কিছু কিছু মাছ মাত্র 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই কিন্তু এটা এক্সটিংক্ট হয়ে যাইতে পারে। হ্যাঁ, এক্সটিংক্ট হয়ে যেতে পারে। আর এক্সটিংক্ট হয়ে যাওয়া মানে কিন্তু কোনো মাছের পুরো কি হবে, জাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন ইলিশ মাছ, যদি আমরা জানি যে যখন নদী থেকে ওঠানো হয়, একটা মিথ আছে এরকম যে একটা বা দুইটা বার লাফ দেওয়ার পরে নাকি ইলিশ মাছ মারা যায়। সো এটা কিন্তু ওরা ইলিশ মাছকে ক্ষেত্রে বলা হয়, বাট একটা দুইটা লাফ না দিলেও কিছুক্ষণ পরেই মারা যায়, পানি থেকে ওঠানোর পরে খুব দ্রুত মারা যায় অ্যাকচুয়ালি। এর কারণ হচ্ছে ইলিশ মাছ একটা গভীর পানির মাছ, একদম ঠান্ডা পানিতে থাকতে ওরা পছন্দ করে, পানির উপরিভাগে আসলে কিন্তু এই মাছগুলা অসুস্থ হয়ে পড়ে, মারা যায়। আচ্ছা, সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট, মানে তাদের কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। তার মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কি করছে, এই যে ফিশ পপুলেশন বা মাছের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটা প্রেশার, একটা চাপ সৃষ্টি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। তার মানে পৃথিবীর যত তোমার বায়োলজিক্যাল সম্পদ আছে মানুষের, বা জীব সম্পর্কিত যেসব সম্পদ আছে, তার মধ্যে থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল একটা তোমার অ্যাসেট হচ্ছে
বা সম্পদ হচ্ছে মাছ। 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। তার মানে পৃথিবীর প্রায় 40% মানুষ তাদের প্রোটিনের প্রধান উৎস হিসেবে মাছ খেয়ে থাকে। অ্যান্ড ইফ উই ফেইল টু রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশনস, যদি আমরা এই গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করতে না পারি বা কমাইতে না পারি, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরা কি করব, মাছের উপর চাপ সৃষ্টি করবো। অ্যাজ এ রেজাল্ট পিপল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পোভার্টি। তার মানে যারা মাছের উপর নির্ভর করে যাদের জীবিকা নির্বাহ হইতো এবং যাদের প্রোটিনের চাহিদা মেটাতো, তারা কিন্তু ক্ষুধা এবং দারিদ্রতার মধ্যে চলে যাবে। এখন আমরা সিন প্যাসেজে চলে আসলাম, সুন্দর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে উইদাউট ক্লুজ। সো আমরা এটা এখন একটু ফিল করার চেষ্টা করি, দেখি। গ্লোবাল ওয়ার্মিং ইজ কজিং সিরিয়াস থ্রেট টু ফিশ পপুলেশন, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা এই যে মাছের সংখ্যা বৃদ্ধিতে একটা বিপজ্জনক হুমকি দিচ্ছে। ইট ইজ ক্লাইমেট চেঞ্জ which is the cause of the dash of water temperatures, which was the cause of the uh, increasing of water temperature in rivers, তারপর হচ্ছে lakes and seas. For this reason, এই জন্য available food and oxygen for fish in this water dash will be less than dash। তার মানে এখানে কি বোঝানো হয়েছে, এই জন্য available food and oxygen for fish in this water, এই পানিতে available water খাদ্য এবং অক্সিজেন কি হয়ে যাবে, will be less। আচ্ছা, in this water আচ্ছা, in this water আমরা কি বলতে পারি যে এই জন্য available food and oxygen for fish in this water that will be less than, আচ্ছা that will be less than আচ্ছা less than আমরা বলতে পারি this time, হ্যাঁ, less than this টাইম মানে বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি কমে যেতে পারে। ওকে, ফর দ্য সেম রিজন, এই জন্য দ্য ড্যাশ অফ ফিশ পপুলেশন অফ ফিশ নট বি ফুল। আচ্ছা, আমরা দিতে পারি দ্য গ্রোথ অফ ফিশ, হ্যাঁ, দ্য গ্রোথ অফ ফিশ মানে মাছের বেড়ে ওঠা মে নট বি ফুল অ্যান্ড অফ স্প্রিংস মে নট বি হবে না সম্ভবত I think দিতে পারি, I believe দিতে পারি। ওকে, সো দ্য প্রেশার অন ফিশ পপুলেশন ইজ dash due to is threatened, হচ্ছে threatened মানে হুমকিপ্রাপ্ত ক্লাইমেট চেঞ্জের কারণে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট, একটু আগে দেখেছি ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। দ্য ড্যাশ অফ পিপল দ্য dash of people in the world eating fish, the maximum of দিতে পারি the maximum of people in the world eating fish as their main source of protein is 40%, অথবা the amount of people, the number of দিতে পারি, হ্যাঁ, the number of people in the world eating fish as their main source of protein is number of না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে পার্সেন্টেজ মানে জনগণের শতকরা হার হচ্ছে কি 40%। in case of our dash to reduce greenhouse gas, in case of our dash আমাদের in case যদি of our in case যদি এমন হয় of our dash to reduce greenhouse gas emissions of our the pressure on fish will be increased and consequently people, আচ্ছা তার মানে if in case of our used to reduce in our actions দিতে পারি in our actions to reduce greenhouse gas emissions, অথবা in case of our আমরা দিতে পারি হচ্ছে increase মানে বৃদ্ধি পাওয়া, আর কি আছে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা দিতে পারি হচ্ছে ইনক্রিজের পাশাপাশি আমরা দিতে পারি হচ্ছে এনলার্জ, তাই না, এনলার্জমেন্ট দিতে পারি। in case of our enlargement to reduce, আচ্ছা to reduce কমাতে actions to reduce greenhouse emissions,
আমরা এখানে কিন্তু স্টেপস দিলে বা অ্যাক্টিভিটিস দিলে ভালো হয়। আওয়ার স্টেপস টু রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশনস, যদি আমাদের গ্রিনহাউস গ্যাস এমিশনের স্টেপ কমাতে পারি, দ্য প্রেশার অন ফিশ উইল বি ইনক্রিজ, মানে কি হবে, আমাদের যখন স্টেপ গুলা কমে যাবে তখন কি হবে, মাছের উপর চাপ বাড়বে, অ্যান্ড কনসিকুয়েন্টলি পিপল আমরা দিতে পারি লিভ অন ফিশ, মানে যারা মাছের উপর জীবিকা নির্বাহ করে বা মাছ খেয়ে বেঁচে থাকে, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। ওকে, এই একটা চলে গেল। এবং হচ্ছে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি টেবিল আছে, টেবিলটা সুন্দর করে মেলানোর চেষ্টা করব। ফিশ ইজ রিগার্ডেড, ফিশকে বিবেচনা করা হয় রিগার্ডেড রিগার্ডেড পরে অ্যাজ হয়, তার মানে হচ্ছে ওয়ান, এটা ওয়ান, অ্যাজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন অফ অ্যাবাউট 40% people in the world. Okay, fish population is under pressure uh, and serious danger, হ্যাঁ, আন্ডার প্রেসারে আছে এবং সিরিয়াস ডেঞ্জারে আছে, তাহলে এটা টু, এটাও টু, এন্ড আন্ডার সিরিয়াস ডেঞ্জার, আচ্ছা, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, তাহলে এটাও টু হবে। এবং হচ্ছে ইনক্রিজিং টেম্পারেচার্স, তার মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, উইল এক্সটিংক্ট সাম ফিশেস ভেরি সুন, তো এটাও হইতে পারে থ্রি, এটা হইতে পারে থ্রি, এটা হইতে পারে থ্রি। তারপর হচ্ছে পিপল ডিপেন্ডিং অন ফিশ, মানে যারা মাছের উপর জীবন নির্ভর করে জীবনযাপন করে, উইল সাফার মানে ভোগ করবে, তার মানে এটাকে আমরা ফোর দিতে পারি, এটাকে ফোর দিতে পারি এবং এটাকে ফোর দিতে পারি। ফ্রম ল্যাক অফ প্রোটিন, হাঙ্গার অ্যান্ড পভার্টি, তার মানে কি ভোগ করবে হচ্ছে প্রোটিনের অভাব, ক্ষুধা এবং দারিদ্রতার মধ্যে ভোগ করবে। এবং হচ্ছে আমরা আরো একটা আনসিন প্যাসেজ চলে আসলাম, আনসিন প্যাসেজ থেকে আমরা একটা ইনফরমেশন ট্রান্সফার করব। শহীদুল্লাহ কায়সার এর বিষয়ে আনসিন প্যাসেজটা আছে। সো আনসিন প্যাসেজে আমরা দেখে কি বলা হয়েছে। শহীদুল্লাহ কায়সার ওয়াজ বর্ন অন দ্য আর্থ 16 ফেব্রুয়ারি 1927, অর্থাৎ 1927 সালের 16ই ফেব্রুয়ারি শহীদুল্লাহ কায়সার জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ আ বাংলাদেশি নোভেলিস্ট, তিনি একজন বাংলাদেশি ঔপন্যাসিক ছিলেন, অ্যান্ড রাইটার, এবং একজন লেখক ছিলেন। কায়সার ওয়াজ বর্ন ইন দ্য মাজুপুর ভিলেজ, অর্থাৎ মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন, ইন প্রেজেন্ট ডে ফেনী ডিস্ট্রিক্ট, বর্তমান যেটা হচ্ছে ফেনী জেলার অন্তর্গত, অ্যাজ আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, তার নাম ছিল ওখানে হচ্ছে আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। হি স্টাডিড at Presidency College Kolkata and obtained a bachelor degree in economics with honors, অর্থাৎ তিনি অনার্স ইকোনমিক্সে অনার্স করেছেন, ব্যাচেলর ডিগ্রি করেছেন কলকাতাতে প্রেসিডেন্সি কলেজে। লেটার পরবর্তীতে হি এনরোলড ইন মাস্টার্স অফ আর্টস at কলকাতা ইউনিভার্সিটি বাট ডিড নট ফিনিশ দ্যাট, অর্থাৎ তিনি মাস্টার্সে ভর্তি হয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটি কিন্তু তিনি সেটা শেষ করতে পারেননি। কায়সার ওয়াজ অ্যাক্টিভ ইন পলিটিক্স অ্যান্ড কালচারাল মুভমেন্টস ফ্রম হিজ স্টুডেন্ট ডেজ, তার মানে তার ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি এবং যে সাংস্কৃতিক আন্দোলন রয়েছে সেগুলোতে তিনি যুক্ত ছিলেন। এবং ফলোইং দ্য ফরমেশন অফ পাকিস্তান ইন 1947, অর্থাৎ পাকিস্তান 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরে হি জয়েন্ট দ্য প্রভিন্সিয়াল কমিউনিস্ট পার্টি অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যে প্রভিন্সিয়াল কমিউনিস্ট পার্টি ছিল, অর্থাৎ রাজ্য কমিউনিস্ট পার্টি ছিল, সেখানে তিনি যোগদান করেছিলেন। হি স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ জার্নালিস্ট ইন 1949, তিনি 1949 সালে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। উইথ দ্য ইত্তেফাক ইন ঢাকা, ঢাকা ইত্তেফাক পত্রিকায়। and in 1952 he participated actively in language movement, তিনি খুব সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। for his political role in the movement for protection of Bengali language, Kaisar was arrested on 3 June 1952, অর্থাৎ 3 জুন 1952 সালে তার যে পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে তিনি 3 জুন 1952 সালে ভাষা আন্দোলনের সময় তিনি কি করেছিলেন, অ্যারেস্টেড হয়েছিলেন। হি ওয়াজ লেটার জেইলড ফর 3.5 years, অর্থাৎ তিনি 3.5 বছর পরবর্তীতে আবারও কারারুদ্ধ ছিলেন। রাইট আফটার হিজ রিলিজ ইন 1955, মানে হচ্ছে তার ঠিক মুক্তির পরে 1955 সালে, হি ওয়াজ এগেইন অ্যারেস্টেড অ্যান্ড জেইলড অন পলিটিক্যাল ক্র্যাকডাউন অন অ্যাক্টিভিস্ট, অর্থাৎ একটা রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে আবারও বন্দী করা হয়েছিল তার মুক্তির পরে। এ ফিউ ইয়ার্স লেটার হি ওয়াজ রিলিজড,
কয়েক বছর পরে তাকে কি করা হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। ইন 1958 কাইসার জয়েন্ড অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট এডিটর অফ ডেইলি সংবাদ, অর্থাৎ ডেইলি সংবাদে তিনি অ্যাসোসিয়েট এডিটর হিসেবে তিনি নিযুক্ত হন। এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডেইলি, অর্থাৎ একটি বাঙালি বাংলা দৈনিক পত্রিকা, বাংলা ভাষার দৈনিক পত্রিকা, ওয়্যার হি ওয়ার্ক ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, যেখানে তার জীবনের বাকি অংশটুকু সে কাজ করেছিলেন। When the military coup of 1958 put uh, Ayub Khan in power, the material law was proclaimed. Kaisar was arrested again on 14 December 1958 and remained in jail for 4 years till his release in September 1962. অর্থাৎ যখন সামরিক শাসন জারি হয়েছিল 1958 সালে আইয়ুব খানের, তখন আইয়ুব খানের শাসনামলে তখন হচ্ছে মার্শাল ল জারি করা হয়েছিল এবং কায়সারকে, শহীদুল্লাহ কায়সারকে আবারও আটক করা হয়েছিল 14 ডিসেম্বর 1958 সালে এবং তাকে 4 বছর আটকে রাখার পরে আবার সেপ্টেম্বর 1962 সালে মুক্তি দেওয়া হয়েছিল। এট দ্য এন্ড দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রায় শেষের দিকে 1971 সালে দ্য পাকিস্তান আর্মি অ্যান্ড ইটস লোকাল কোলাবোরেটরস, এবং এর স্থানীয় কিছু রাজাকাররা, দোসররা, ইনিশিয়েটেড এ প্ল্যান ফর কিলিং দ্য লিডিং বেঙ্গলি ইন্টেলেকচুয়ালস, বাঙালি এই মেধাবীকে মারার জন্য তারা নেতৃত্ব দিয়েছিল। এজ এ পার্ট অফ ইট, এটার একটা অংশ হিসেবে কায়সার ওয়াজ রাউন্ডেড আপ অন 14 ডিসেম্বর 1971, এবং তাকে ঠিক হত্যা করা হয়েছিল 14 ডিসেম্বর 1971 সালে, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে। হি নেভার রিটার্ন নর হিজ বডি এভার ফাউন্ড, তাকে আর ফিরিয়েও নেওয়া হয়নি তুলে নেওয়ার পরে, এবং তার বডিও আর খুঁজে পাওয়া যায়নি, মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। সো আমরা দেখি যে কে বা কি এইখানে আছে, আর ইভেন্ট বা অ্যাক্টিভিটি গুলা কি কি, আর এখানে টাইম গুলা এবং এখানে স্থানগুলো। অর্থাৎ শহীদুল্লাহ কায়সার হু একজন ব্যক্তি, ওয়াজ বর্ন জন্মেছিলেন 1927 সালে। কোথায় জন্মেছিলেন, স্থানটা এখানে স্থানটা বসায় দিলে হয়ে যাবে। শহীদুল্লাহ কায়সার জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে আমরা দিতে পারি মাজুপুর ভিলেজ। হ্যাঁ, মাজুপুর ভিলেজ, ইন দা মাজুপুর ভিলেজ। সো মাজুপুর ভিলেজ, এটা হবে অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে কে বা কি ওয়াজ ফর্মড 1947। 1947 সালে কি ফর্মড হয়েছিল ভাইয়া? 1947 সালে ফর্মড হয়েছিল কি, আমরা একটু 1947 সালে ইভেন্টটা দেখে আসি। 1947, সো 1947 সালে ফরমেশন অফ পাকিস্তান, পাকিস্তান ফর্মড হয়েছিল, তাই না? তাহলে কি, এটা হচ্ছে পাকিস্তান ফর্মড হয়েছিল, পাকিস্তান ওয়াজ ফর্মড। হ্যাঁ, 1947 সালে পাকিস্তান গঠিত হয়েছিল এবং ভারত গঠিত হয়েছিল। শহীদুল্লাহ কায়সার স্টার্টেড ওয়ার্কিং এজ এ জার্নালিস্ট কত সালে জার্নালিস্ট হিসেবে কাজ শুরু করেন শহীদুল্লাহ কায়সার? শহীদুল্লাহ কায়সার হচ্ছে 1949 সালে জার্নালিস্ট হিসেবে কাজ করেন, 1949। তাহলে আমরা 1949 দিতে পারি, 1949। হি মানে সে জয়েন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট এডিটর 1958 সালে কোন পত্রিকায় তিনি জন্মগ্রহণ করেন, যেটা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন? সেটা হচ্ছে দ্য ডেইলি সংবাদ। এটা হবে হচ্ছে দা, বড় হাতের ডি হবে, ডেইলি সংবাদ। তাহলে এটা হবে হচ্ছে দা ডেইলি সংবাদ। এরপরে হচ্ছে ড্যাশ টুক পাওয়ার 1958 সালে পাকিস্তান, এটা হচ্ছে আইয়ুব খান পাওয়ার নিয়েছিল, তাই না? আইয়ুব খান সামরিক শাসন জারি করেছিলেন। হি ওয়াজ রাউন্ডেড আপ, তাকে নেওয়া হয়েছিল কত সালে তুলে? এটা হচ্ছে 14 ডিসেম্বর 1971। তুমি জাস্ট, যেহেতু সবগুলো সাল আছে, তুমি জাস্ট 1971 লিখে দাও। ওকে, তাহলে কিন্তু হয়ে গেছে। এবার সামারির কথা বলছে। সামারি কিন্তু তোমাদেরকে আগেই গত ক্লাসে দেখানো হয়েছে। সামারি লেখার সময় অবশ্যই অবশ্যই তোমাকে ওই লেখক সম্পর্কে এবং পুরো প্যাসেজটা সম্পর্কে এমন একটা সেন্টেন্স লিখতে হবে যার মাধ্যমে প্যাসেজের মূল বিষয়টা ফুটে আসবে। এরপর তুমি লাইন বাই লাইন একটা একটা করে এক্সপ্লেইন করবে, একটা পার্ট ধরে ধরে। যেমন হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো যে এখানে বলতে পারো যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট বেঙ্গলি রাইটার অ্যান্ড নোভেলিস্ট অ্যান্ড হু, দিতে পারো যে হু স্যাক্রিফাইসড হিজ লাইফ ইন 1971 জাস্ট বিকজ অফ পাকিস্তানি আর্মিজ জিলাস, তার মানে হচ্ছে পাকিস্তানি আর্মি যে তার প্রতি হিংসাত্মক মনোভাব ছিল, তার কারণে তাকে হত্যা করা হয়েছিল। এই বিষয়ে তোমরা বলতে পারো। এরপর আস্তে আস্তে তার যে কৃতিত্বগুলো আছে একটা একটা করে এক্সপ্লেইন করতে পারো উইদাউট মেনশনিং এনি
সাল অর এনি ইয়ার, তোমরা ইয়ার মেনশন করতেই হবে এমন না, বাট তার যে ইভেন্ট গুলো ছিল, অর্জন গুলো ছিল, একটা একটা করে যদি এক্সপ্লেইন করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই তোমরা মাথায় রাখবে একটা বিষয়, গ্রামাটিক্যাল ভুল যেন না হয়, ভার্বগুলা ঠিকঠাক ইউজ করবা। ওকে, এরপর আরো একটা আমরা দেখতে পাচ্ছি এখানে আনসিন প্যাসেজ, এটাও আমরা এখন একটু সলভ করার ট্রাই করব। So let's get started. Dhaka is a very ancient and historical city. ঢাকা একটা খুবই প্রাচীন এবং ঐতিহাসিক শহর। It came into limelight when Islam Khan made Dhaka the seat of provincial government in 1612, অর্থাৎ 1612 সালে ইসলাম খান যখন তোমার রাজ্য সরকারের একটা সিট বা আসন হিসেবে ঢাকাকে প্রতিষ্ঠা করলো, তখনই কিন্তু ঢাকা লাইমলাইটে আসে বা মানুষের সামনে ঢাকার শহরটার গুরুত্ব ফুটে ওঠে। প্রেজেন্ট ওল্ড ঢাকা, বর্তমান পুরাতন ঢাকা, ওয়াজ অনস দ্য হার্ট অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা সিটির হৃৎপিণ্ড ছিল কিন্তু একসময় বর্তমান যে পুরাতন ঢাকা, যেমন হচ্ছে ওয়াইজ ঘাট এটসেট্রা, ঢাকা সিটি ওয়াইজ ঘাট এটসেট্রা। এরপর হচ্ছে বিয়ার দ্য মেমোরিজ অফ দোজ ফরেইনার, অর্থাৎ ওই সকল বিদেশিদের কিছু মেমোরি বা কিছু স্মৃতি এখনো পর্যন্ত ওয়াইজ ঘাট নামক জায়গাটা বহন করছে। ডক্টর জেমস ওয়াইজ ওয়াজ দ্য সিভিল সার্জন অফ ঢাকা, ঢাকা যে এরিয়াটা, এটা সিভিল সার্জন ছিল জেমস ওয়াইজ, এই ওয়াইজের নাম অনুসারে ওয়াইজ ঘাট হয়েছে। হি পাবলিশড এ বুক নেম নোট অফ দ্য রেচেস ক্যাস্টস অ্যান্ড ট্রেডস অফ ইস্টার্ন, অর্থাৎ প্রাচ্যের এই সম্পর্কিত এই যে বইটা, এই বইটা তিনি লিখেছিলেন ইন 1883। দ্য ফাউন্ডেশন অফ কার্জন হল ওয়াজ লেড বাই দেন ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড কার্জন ইন 1904, অর্থাৎ 1904 সালে লর্ড কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে কার্জন হলটা আছে এটা তৈরি করেছিলেন কি লর্ড কার্জন, যিনি ছিলেন একজন তোমার ব্রিটিশ ভাইসরয়, ইন্ডিয়াতে নিযুক্ত একজন ব্রিটিশ ভাইসরয় ছিলেন। তিনি কার্জন হল নির্মাণ করেছিলেন 1904 সালে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ঢাকা কলেজিয়েট স্কুল ওয়াজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট কলেজ which started its functioning in 1912, অর্থাৎ 1912 সালে ঢাকা কলেজিয়েট স্কুলই প্রথম সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের কার্যক্রম শুরু করেছিল। দেন দ্য ভাইসরয় লর্ড হার্ডিং যিনি, উনি announced the scheme for a University of Dhaka, অর্থাৎ লর্ড হার্ডিন যিনি, উনি প্রথমে প্রস্তাব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, which was formally established 9 years after this announcement, তার এই ঘোষণার প্রায় 9 বছর পর এটা প্রতিষ্ঠিত হয়েছিল। This city has witnessed many ups and downs of history, অর্থাৎ ইতিহাসের বহু কষ্ট অথবা অনেক সুখ দুঃখের সাক্ষী এই শহর। And the operation of indigo planters led the agrarian revolt in 1850, and in 1857 occurred the Great Sepoy Movement, মানে হচ্ছে সিপাহী বিপ্লব যেটা হয়েছিল, সেই সিপাহী বিপ্লবের বিশাল একটা অপারেশন বা দমন পীড়নও কিন্তু এখানে সাইন হিসেবে রয়ে গিয়েছে। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস ইন 1952, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। সালাম বরকত, রফিক জব্বার লেইড ডাউন, তাদেরকে হত্যা করা হয়েছিল। দেয়ার লাইভস, তাদের জীবন উৎসর্গ করেছিল। দিস মুভমেন্ট আলটিমেটলি পেভড দ্য ওয়ে ফর আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971, যেটা আসলে আমাদের বীজ বপন করে দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের জন্য ভাষা আন্দোলনটা। ওকে, হু এবং হোয়াট ঢাকা, ঢাকা ইজ আ ভেরি ancient and historical city, তাহলে কি হবে? হিস্টোরিক্যাল সিটি। আদার, তার মানে এখানে আদার, আওয়ার, টাইম, প্লেস সব দিতে পারবো। সো দেখো, হু অথবা হোয়াট, হ্যাঁ, ওয়াজ সিভিল সার্জন অফ ঢাকা, ওই সময় ঢাকার সিভিল সার্জন কে ছিল? ওয়াইজ, হ্যাঁ, ওয়াইজ ছিল। সো তোমরা আরেকটু বড় ডক্টর জেমস ওয়াইজ এটা লিখতে পারো, ডক্টর জেমস ওয়াইজ ছিলেন। তো নোট অফ দ্য রেসিস ক্যাশ অ্যান্ড ট্রেডার্স স্ট্যান্ড ওয়াজ পাবলিশড, কত সালে পাবলিশড হয়েছিল এটা? এই যে বইটা কত সালে পাবলিশড হয়েছিল? ইন 1883। তো ইন 1883 সালে এটা পাবলিশড হয়েছিল। তারপর হচ্ছে হু অথবা হোয়াট অফ কার্জন হল ওয়াজ লেইড ইন, আচ্ছা, কার্জন হল প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল?
লর্ড কার্জন, হ্যাঁ, লর্ড কার্জন। ওকে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইভেন্ট ড্যাশ ইন, আচ্ছা, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ড্যাশ ইন 1952 ওয়াজ হেল্ড দিতে পারো, ঘটেছিল। তারপর হচ্ছে ড্যাশ পেভড ফর লিবারেশন ওয়্যার, তাহলে আমরা দিতে পারি হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পেভড ওয়ে ফর লিবারেশন ওয়্যার, এটা দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হবে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ইন দ্য সেম ওয়ে, এখানে তোমরা ঢাকা সিটির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পুরো প্যাসেজে বলা হয়েছে, এবং ঢাকা সিটির যে আপস এন্ড ডাউনস হচ্ছে লাইফে, সবকিছু সম্পর্কে বলা হয়েছে। এরপর একটা একটা করে তুমি এক্সপ্লেইন করে শেষ করতে পারো। এরপর আমাদের আরো একটা প্যাসেজ আছে আনসিন, এটাও একটু সলভ করার চেষ্টা করি। জীবনানন্দ দাস ওয়াজ born in a small town of Borishal 1999. He took his master's degree in English at age of 22 বছর বয়সে তিনি তার ইংরেজিতে মাস্টার ডিগ্রি নিয়েছিলেন। The next year he started teaching career as a professor of English at কলকাতা সিটি কলেজে তিনি প্রফেসর হিসেবে চাকরি শুরু করেন। He lost the job 1928 on charge of publishing a poem in the পারিছায়া পত্রিকা, অর্থাৎ পরিছায়া যে পত্রিকা ছিল সেখানে একটা কবিতা তিনি পাবলিশ করার পর তার চাকরি চলে যায়। 2 years later, 2 বছর পর, হি জয়েন্ট রামজাস কলেজ দিল্লি। হি রিটার্ন টু হিজ প্লেস অফ বার্থ অ্যান্ড নেক্সট ইয়ার, পরবর্তী সালে তিনি নিজের বাড়িতে চলে আসেন। দ্যাট মিনস এখানে একটা হিন্টস আছে, 2 বছর পরে সে কি করেছিল, তার চাকরি গেছিল 28 সালে, 2 বছর পরে তিনি এই কলেজে গেছিলেন, তার 1 বছর পরে তিনি নেক্সট ইয়ার, তার 1 বছর পরে তিনি বাড়ি চলে গেছিলেন। এই হিসাবটা মনে রাখতে হবে। হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ বরিশাল ইন 1935। আচ্ছা, তার মানে ব্রজমোহন কলেজে 1935 এ। ইন 1947 when partition was made, he left Bangladesh for India. In West Bengal, he started editing the Sharad Patrika. In 1951, he joined the Kharagpur College. He was awarded Ravindra Purashkar in 1953. He met with a tram accident 14th October 1954. He was hospitalized. After a few days, he passed away October 22, 1954. ওকে, মাস্টার ডিগ্রি নিয়েছিলেন কোত্থেকে, কত সালে মাস্টার ডিগ্রি নিয়েছিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছিলেন হচ্ছে, হি টুক মাস্টার ডিগ্রি ইন ইংলিশ এট দ্য এজ অফ 22 বছর বয়সে। জন্মগ্রহণ করেছিলেন কবে? 1899। 1899, তার মানে তিনি হচ্ছে 1921 সালে, হ্যাঁ। আর যদি 22 যোগ করি এটার সাথে 1921, তাহলে 1921 সালে তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। টিচিং ক্যারিয়ার শুরু করেন কোথায় টিচিং ক্যারিয়ার শুরু করেন প্রথম? কলকাতা সিটি কলেজ, কলকাতা সিটি কলেজ, তাহলে এটা হবে হচ্ছে সিটি কলেজ, কলকাতা সিটি কলেজে শুরু করেন। ইংলিশ প্রফেসর জীবনানন্দ দাস ড্যাশ 1928 সালে কি করছিলেন? জীবনানন্দ দাস 1928 সালে লস্ট হিজ জব। আচ্ছা, তার মানে এখানে অ্যাচিভমেন্ট লস্ট হিজ জব সেটা দেওয়া যাবে না, কারণ অ্যাচিভমেন্টের কাছে পাবলিশিং এ পোয়েম ইন দা পারি পারিছায়া পত্রিকা, পাবলিশিং এ পোয়েম, তাহলে এটা কি হবে? অ্যাচিভমেন্ট হচ্ছে পাবলিশড এ পোয়েম। কই করছে এটা বলার দরকার নাই, পারিছায়া পত্রিকা বলেই দিয়েছে পরবর্তী লাইনে। ড্যাশ পারিছায়া পত্রিকা ইন 28, তাহলে নেম অফ ইভেন্টস, ঘটনা, এইটা এখানে হবে পাবলিশড এ পোয়েম, পারিছায়া পত্রিকা। জীবনানন্দ দাশ 1971 সালে অ্যাচিভমেন্ট, তাহলে এখানে কি হবে অ্যাচিভমেন্ট? 1971 সালে লস্ট হিজ জব। ওকে, মাইগ্রেশন ড্যাশ ইন 1947, মাইগ্রেশন হোয়ার, কোথায়? 1947 he left বাংলাদেশ ফর ইন্ডিয়া। ওকে, তাহলে মাইগ্রেশন করেছিলেন বাংলাদেশ, মাইগ্রেশন হয়ে গিয়েছিল ইন্ডিয়াতে, তাহলে ইন্ডিয়া লিখলে হচ্ছে, তো পাস্ট মারা গিয়েছিলেন
কত সালে মারা গিয়েছিলেন? অক্টোবর 1954। ওকে, এটারও সামারি ইন দ্য সেম ওয়ে তোমরা লিখতে পারবা। এন্ড শেখ মোহাম্মদ সুলতান or SM সুলতান was famous painter, জনপ্রিয় একজন আর্ট পেইন্টার অথবা আর্টিস্ট ছিলেন of বাংলাদেশ। He was born on 10 August 1923 in নড়াইল। নড়াইলে 1923 সালে তিনি জন্মগ্রহণ করেন। আফটার অনলি 5 years, মাত্র 5 বছর পরে, অফ স্কুলিং ইন ভিক্টোরিয়া কলেজ স্কুল ইন নড়াইল। নড়াইলে ভিক্টোরিয়া কলেজে হচ্ছে 5 বছর পরে SM সুলতান জয়েন্ট হিজ ফাদার টু ওয়ার্ক অ্যাজ এ ম্যাসন। একজন ম্যাসন হিসাবে তার হিজ জয়েন্ট হিজ ফাদার টু ওয়ার্ক অ্যাজ এ ম্যাসন, তার মানে সে হচ্ছে একজন ম্যাসন হিসাবে কিংবা একজন রাজমিস্ত্রি হিসেবে তার বাবার সাথে যুক্ত হয়েছিলেন কাজে। হি ওয়ান্টেড টু গো টু কলকাতা to study art, but his family did not have the means to send him there. তার মানে সে চেয়েছিল তারপরে কলকাতায় গিয়ে আর্ট শেখার জন্য, কিন্তু তার পরিবারের আসলে সেই সামর্থ্য ছিল না। ইভেনচুয়ালি সুলতান ওয়েন্ট টু কলকাতা ইন এনিহাউ, সে বা যে কোনো উপায়ে সে চলে গিয়েছিল কলকাতাতে 1938 সালে উইথ মনিটারি সাপোর্ট ফ্রম দ্য লোকাল জমিদার। তার মানে একজন স্থানীয় জমিদারের সহায়তায় সে গিয়েছিল। আফটার 3 years at স্কুল, at the school, 3 বছর পরে স্কুল শেষ করার পরে, হিজ bohemian nature had the better of him, and he went traveling around India working a freelance artist. একজন ভ্রাম্যমান আর্টিস্ট হিসেবে তিনি লিখে ইন্ডিয়া ভ্রমণ করতেন। ডিউরিং হিজ ট্রাভেলস, তার ভ্রমণের সময়, হি মেড আ লিভিং বাই ড্রয়িং portraits of allied soldiers who camped at the place he was visiting. তার মানে এমন একটা প্লেসে তিনি ভিজিট করেছিলেন যেখানে আসলে he made a living by drawing, তার মানে হচ্ছে একে কোন ছবি এঁকে জীবন উপার্জন করি এমন একটা পোর্ট্রেটস অ্যালাইড সোলজার্সের তিনি এঁকেছিলেন বা একজন সৈন্য রেখেছিলেন। হু ক্যাম্পড এট দ্য প্লেস, যে ওয়াজ হি ভিজিটিং, তার মানে সে এমন একটা স্থান ভ্রমণ করেছিলেন যেখানে সে ভিজিট করেছিল। ইন দিস পিরিয়ড, এই সময়ে, হিজ ফার্স্ট এক্সিবিশন ওয়াজ হেল্ড ইন সিমলা। তার প্রথম যে এক্সিবিশন, তোমরা জানো যে এক্সিবিশন মানে কি? এক্সিবিশন মানে হচ্ছে তার যে প্রথম প্রদর্শনী, ওয়াজ হেল্ড ইন সিমলা, সিমলাতে দেখানো হয়েছিল। এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী। দো নান অফ দিস ওয়ার্কস হ্যাভ সার্ভাইভ, যদিও এই কাজগুলোর কোনোটাই সার্ভাইভ করতে পারেনি, মেইনলি ডিউ টু সুলতানস ওন ইনডিফারেন্স টুয়ার্ডস প্রিজার্ভিং হিজ ওয়ার্কস। তার মানে সুলতানের তার নিজের কাজ সংরক্ষণের অভাবে তার এই প্রতিভা হারিয়ে গিয়েছিল। আফটার লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কাশ্মীর ফর এ হোয়াইল, মানে কিছু সময়ের জন্য বসবাস করে এবং কাজ করে কাশ্মীরে, সুলতান রিটার্ন টু নড়াইল, নড়াইলে ফিরে এসেছিলেন। ইন দ্য ওয়েক অফ পার্টিশন অফ ইন্ডিয়া, আচ্ছা, দ্য ওয়েক অফ পার্টিশন, ইন্ডিয়া ভাগের সময়, হি সেটেল ডাউন ইন অ্যান অ্যাবান্ডন্ড বিল্ডিং ইন নড়াইল ওভারলুকিং দ্য রিভার চিত্রা। অর্থাৎ তিনি সেখানে সেটেলড হয়েছিলেন, সেখানে নড়াইলে সেটেলড হয়েছিলেন, পরিত্যক্ত কোথায়? অ্যাবান্ডন বিল্ডিং, একটা পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে নড়াইলে, ওভারলুকিং, যেখান থেকে চিত্রা নদীর পারে, তিনি একটা পরিত্যক্ত বাড়িতে তিনি সেটেল ডাউন হয়েছিলেন বা বসবাস শুরু করেছিলেন। অ্যাপার্ট ফ্রম অকেশনাল ভিজিটস, মানে হচ্ছে তিনি অকেশনাল ভিজিট বা অকেশনাল যেই প্রদর্শনী আছে সেটা শেষ করার পরে তো ঢাকাতে সুলতান অনলি অনস লেফট নড়াইল ফর এনি সাবস্টেন্সিয়াল পিরিয়ড অফ টাইম, তিনি হচ্ছে একটা সময়ের জন্য তিনি নড়াইলে গিয়েছিলেন। সুলতানস ফার্স্ট এক্সিবিশন ইন ঢাকা ওয়াজ ইন 1976, মানে সুলতানের যে প্রথম প্রদর্শনী নড়াইল, এই যে ঢাকাতে, এটা প্রদর্শনী হয়েছিল হচ্ছে 1976 সালে। হি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ এশিয়া 1982, তাকে হচ্ছে ম্যান অফ এশিয়া বলা হয়েছিল 1982 সালে বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, তাকে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ বলেছিল এটা। বিসাইডস হি ওন দ্য 21 পদক ইন 1982, 1982 সালে 21 পদক পেয়েছিলেন। বাংলাদেশ চারুশিল্পী শামসুদ অ্যাওয়ার্ড, সংসদ অ্যাওয়ার্ড 1986 তিনি পেয়েছিলেন, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড ইন 1993, অর্থাৎ 1993 সালে তিনি স্বাধীনতা পদক পেয়েছিলেন। সুলতান ডাইড অ্যাট দ্য এজ অফ 71, 71 বয়সে মারা গিয়েছিলেন। লাইক জয়নুল আবেদিন, SM সুলতান ইজ অলসো অলওয়েজ রিমেম্বার্ড ইন দ্য ফিল্ডস অফ আর্ট, বাংলাদেশের যে চিত্রশিল্প সেখানে জয়নুল আবেদিনের মতো SM সুলতান চিরদিন বেঁচে থাকবেন। তো
ইয়ার কোন একটা সাল, এখানে হচ্ছে ইভেন্ট, এখানে প্লেস, এবং এখানে হচ্ছে হু অথবা কোন একটা ইনস্টিটিউশন। দেখো 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন, প্লেস কোথায় জন্মগ্রহণ করেছিলেন, নড়াইলে সুলতান। আচ্ছা, হি বর্ন ইন নড়াইল, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে নড়াইল প্লেস, তিনি নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। হু, কে জন্মগ্রহণ করেছিলেন, এটা তো এখানে প্রয়োজন নেই। আচ্ছা, তারপর হচ্ছে ড্যাশ স্টাডিড, স্টাডিড প্লেস কোথায়, হু। আচ্ছা, এখানে আমরা অ্যান্সার গুলো লিখে ফেলতে পারি। হু, কে জন্মগ্রহণ করেছিলেন, এখানে এস এম সুলতান। তারপর হচ্ছে এস এম সুলতান, এখানে লিখতে পারি যে হি স্টাডিড ড্যাশ ইনস্টিটিউশন, কোথায় তিনি স্টাডিড ইনস্টিটিউশন, কোথায় জন্ম, কোথায় ইয়ে করেছিলেন, পড়াশোনা করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল। হ্যাঁ, সো এটা দেখতে পারি ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল। ওকে, তারপর স্টাডিড, আর কোথায় কোথায় স্টাডি করেছিলেন তিনি, তিনি আর কোথায় স্টাডি করেছিলেন আমরা একটু দেখি। ওয়াজ বর্ন এত, স্কুলিং ভিক্টোরিয়া। আচ্ছা, সুলতান জয়েন্ট ফাদার, হি ওয়ান্টেড কলকাতা টু স্টাডি আর্ট, ফ্যামিলি, সুলতান ওয়েন্ট টু কলকাতা এত, সাপোর্ট, monetary support, জমিদার, 3 years of schooling, 3 years at the school, his women nature better। আচ্ছা, তার মানে সে হচ্ছে, এখানে স্কুলটার নাম বলা নাই কিন্তু বলা আছে হচ্ছে কলকাতা। হ্যাঁ, কলকাতা বলা আছে, তাহলে আমরা এখানে কলকাতার কথাটা আনতে পারি। স্টার্ট করেছিলেন কলকাতাতে। আচ্ছা, 1982 সালে ইভেন্ট, মানে কি ঘটনা ঘটছিল 1982 সালে? 1982 সালে ম্যান অফ এশিয়া অ্যাওয়ার্ডেড ডিক্লেয়ার্ড, তাহলে আমরা বলতে পারি ডিক্লেয়ার্ড ম্যান অফ এশিয়া। ওকে, তারপর হচ্ছে 1993 সালে ড্যাশ, 1993 সালে ইভেন্ট, কি ঘটনা ঘটছিল 1993 সালে, একটু দেখে আসি। ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড। ওকে, দেয়ার ডাইড নড়াইল। আচ্ছা, কত সালে মারা গিয়েছিল নড়াইলে? তিনি মারা গিয়েছিলেন হচ্ছে 71 বছর বয়সে। এটা বলছে জাস্ট 71 বছর বয়সে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে তিনি 1923 সালে। 23 যোগ 71 কত হয় তাইলে? তিনি 1923 সালে জন্মগ্রহণ করেন, যোগ হচ্ছে 71 সালে তিনি মারা যান, তাহলে 1994 সালে তিনি মারা যান, তাহলে মারা গিয়েছিলেন হচ্ছে 1994 সালে। 1994 সালে তিনি মারা যান। সো এখানে এস এম সুলতান সম্পর্কেও তোমরা লিখতে পারবা। আশা করি সামারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো ইংলিশ ফার্স্ট পেপারের সুন্দর একটা প্রিপারেশন নিয়ে সামনের ক্লাসগুলাও খুব মনোযোগ দিয়ে করে আশা করি তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, ক্লাস নাম্বার 5-এ আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।